জুলাই গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিশোরগঞ্জের ইটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার। ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। দর্শক, এবার স্বয়ং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফেঁসে যাচ্ছেন। এবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। ছাত্র আন্দোলনে হামলাগুলি, কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গ্রেপ্তার, এমন একটি নিউজ হঠাৎ করে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গ্রেপ্তার হয়েছেন নাকি এটা গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে প্রমাণ সহকারে কিছু ভিডিও ক্লিপ, যা দেখলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। এই বিষয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলো এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আসলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, তাই আর ভিডিওতে বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি এই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গ্রেপ্তার হয়েছেন নাকি এটা গুজব ছিল। দর্শক, এবার স্বয়ং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফেঁসে যাচ্ছেন। খবর হচ্ছে, ছাত্র আন্দোলনে হামলাগুলি, কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। এটা জানি না এটার কোনো রাজনৈতিক মাজেজা আছে কিনা। এমন একটা গুঞ্জন আছে যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হতে পারে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবের হোসেন চৌধুরী বা সেলিনা হায়াত আইবিকে সামনে রেখে সেটিকে নস্যাৎ করা বা সেটি যাতে না হয় সেই কারণে কি মামলার মধ্যে জড়ানো হলো কিনা, নাকি সত্যি এমন কোনো নির্দেশনা দিয়েছেন, এটা বোঝা বড় কঠিন। কারণ কোনটা রাজনৈতিক কোনটা বাস্তবিক এটা বোঝাই মুশকিল। মামলাগুলো নিয়ে এমনিতেই নানা আলোচনা। যেসব মামলা হচ্ছে, যে প্রকৃত আসামি যারা, তাদের বাদ দিয়েও অনেককে এর মধ্যে জড়িয়ে যাচ্ছে। ফলে এইসব মামলার তদন্ত হবে কিভাবে, নাকি রাজনৈতিক পর্যায়েই এটা তর্ক বিতর্কর মধ্যেই থামবে, এটা নিয়ে অনেক আলোচনা আছে, পর্যালোচনা আছে। এখন যেই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তাহামুল ইসলাম নামের এক তরুণ। আব্দুল হামিদের নামটা যুক্ত করে মামলাটা দিল এবং সেটা গ্রহণও করলো থানায়। তো নির্দেশ আছে যে যখন কি মামলা কেউ দায়ের করবে তখন এখন যেন যাচাই বাছাই করে করা হয়, যাতে মামলাটা নষ্ট না হয়। বাদী তাহামুল ইসলাম ওরফে মাঝারুল কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে। তাহামুল জানিয়েছেন তিনি বিএনপির কর্মী। আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5ই আগস্ট থেকে এই পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় 11টি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে। এসব মামলায় প্রায় 4000 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 10,000-এর বেশি লোককে আসামি করা হয়েছে। এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো। মামলায় আব্দুল হামিদ 3 নম্বর আসামি, 1 নম্বর আসামি করা হয়েছে শেখ হাসিনা, 2 নম্বর আছে শেখ রেহেনা। আব্দুল হামিদের নামের বানান আব্দুল হামিদ 80 বছর বয়সে তিনি মামলার আসামি হলেন। যাই হোক, এখন এটা আসলে রাজনৈতিকভাবেই এই সমস্ত মামলার নিষ্পত্তি হবে। এগুলো কি তদন্ত হবে, কিভাবে হবে বুঝতে পারছি না। কারণ সত্য ঘটনায় কেন এইভাবে নামগুলো যুক্ত করা হচ্ছে, এটা একটা প্রশ্ন। এগুলির কোনো পেছনে রাজনৈতিক মাজেজা আছে কি? আমি বারবারই বলছি যে আওয়ামী লীগ আমলে কিন্তু এইভাবে প্রতি থানায় এত বেশি মামলা ছিল যে বিএনপির নেতা কর্মী তো বটেই, এমনকি শুভাকাঙ্ক্ষী সমর্থকরা পর্যন্ত আসামি ছিল। বিএনপি বলে না 60 লক্ষ হচ্ছে মামলার আসামি। শেখ হাসিনার এই ভুয়া মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলার এখন কি আস্তে আস্তে ওইদিকেই গড়াবে, নাকি ভিন্ন কোনো চিত্র আমরা দেখি?
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। স্বৈরশাসক শেখ হাসিনার সহসঙ্গী শুধু আব্দুল হামিদ খান বা শাহাবুদ্দিন চুপ্পুই নয়, বরং তার সাথে সম্পৃক্ত তার পরিবারের সন্তানাদিও পর্যন্ত এখন বিভিন্ন দেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে তাদের সম্পত্তি জব্দ করা হচ্ছে ও টিউলিপ, সাইমা ওয়াজিদ পুতুলকে তাদের কর্মস্থল থেকে অব্যাহতিও পর্যন্ত দেওয়া হচ্ছে। আসুন কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল গেম খেলছেন ডক্টর ইউনূস, বিস্তারিত জানবো এই রিপোর্টে। সুপ্রিয় দর্শক, গতকাল টিউলিপ সিদ্দিকী পদত্যাগের পরপরই আমি ফেসবুক লাইভে কিছু কথা বলেছি। আজকে একটু যোগ করতে চাই। আপনারা জানেন, গত কয়েক মাস যাবৎ বঙ্গবন্ধু পরিবারকে হেয়ন করার জন্য বহির্বিশ্বে, দেশে, সর্বক্ষেত্রে মিথ্যা অভিযোগ তুলে, দুর্নীতির অভিযোগ তুলে, বিভিন্ন মিলিয়ন বিলিয়ন পাউন্ড খরচ করে পশ্চিমা মিডিয়াকে কিনে ফেলে কুৎসা রটানো হয়েছে, উল্লাস করা হয়েছে। ব্রিটিশ মেইনস্ট্রিম মিডিয়ায় টাকা দিয়ে নিউজ করিয়ে বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের জন্য বহু চেষ্টা করা হয়েছে। ইভেন বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিজে ফোন করেছে। এলাপ লুলু ভাবনায় টিউলিপের বাড়ি, সেই কল্পিত বাড়ির কথা বিক্রি করে বাংলাদেশকে টাকা দেওয়ার জন্য সে অনুরোধ করে, দাবি জানিয়েছে। কল্পিত শুনে হেসেছি, কিছু বলিনি। অপেক্ষমান ছিলাম টিউলিপ কি পদক্ষেপ নেন। উনি প্রথমে কি করলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন এবং সব ধরনের সহযোগিতা করার কথা বললেন। তিনি প্রধানমন্ত্রী, একজন যিনি মন্ত্রী পরিষদ বিষয়ক অনুসন্ধানের দায়িত্বে মিস্টার লাউরিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন, তদন্ত করলেন। তদন্ত করার পরে লাউরি এবং টিউলিপ সিদ্দিক সম্পূর্ণরূপে, সেটা মিস্টার লাউরির চিঠিতে উল্লেখ আছে, সব ধরনের সহযোগিতা করেছেন। করার ফলে তারপরে যিনি প্রমাণিত হয়েছে প্রাথমিক তদন্তে টিউলিপ কোনো ধরনের অনৈতিক কাজ করেননি, দুর্নীতি করেননি, তখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ওরা চেয়েছিল ওই লাল বাদর, আমি এদেরকে বলি লাল বাদর, টপ টু বটম, টিউনিস থেকে সবগুলা লাল বাদর। লাল বাদর গুলা চেষ্টা করেছিল, মিলিয়ন মিলিয়ন খরচ করেছে টিউলিপকে মন্ত্রিসভা থেকে অপসারণ করাতে, কিন্তু সেই সুযোগ ওরা পায়নি, সেটা টিউলিপ হাতে দেননি। এবং তিনি যেহেতু দুর্নীতি করেননি, সে সততার দিক থেকে অত্যন্ত বলিয়ান ছিলেন, নৈতিকতার দিক থেকে, বলেই তিনি নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন এবং প্রাথমিক তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন। তখনই তিনি বলেছেন, আমি আর এই পদে থাকতে চাই না। যে কারণে, তার কারণে যদি সরকার বিব্রত হয়, মূল কথা হচ্ছে সরকার বিব্রত হয়, তার কাজে যদি বিঘ্ন ঘটে, তিনি সেই কাজ থাকতে চান না।
কাকমারি সম্মেলনে প্রস্তাব দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের একটা প্রস্তাব হয়েছিল, সেটা মৌলানা বাসানী এবং গঙ্গা দিয়েছিলেন। দলের দায়িত্বে থাকলে মন্ত্রী পরিষদে থাকতে পারবেন না বা সরকারে থাকতে পারবেন না কেউ। বঙ্গবন্ধু যখন মন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুর সামনে দুইটা অপশন ছিল, একটি ছিল মন্ত্রিত্ব অথবা দলের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কি করলেন? মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, বললেন না আমি সংগঠন করব। তারপরে বঙ্গবন্ধু বহুবার চেষ্টা করা হয়েছে আপোষ করে মন্ত্রী দেওয়ার জন্য, মন্ত্রিত্ব দেওয়ার জন্য। এমনকি 70-এ বঙ্গবন্ধুকে বলা হয়েছে 6 দফার প্রশ্নে আপোষ করলে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশ মানুষের অধিকার চাই। টিউলিপ সিদ্দিকীর রক্তে, শরীরে বঙ্গবন্ধু রক্ত প্রবহমান। তিনি করেছেন, তিনি মন্ত্রিত্বকে তোয়াক্কা করেননি, তিনি ছেড়ে দিয়েছেন। ফলে হলো কি, লালবাদরদের যে উল্লাস, টিউলিপের বাড়ি বিক্রি করে টাকা নেওয়ার যে লোভ ইউনুসের, সেটা আর হয়নি। বরং ওদের গালে টিউলিপ পদত্যাগ করে সজুরে একটা চপেটা কাট করে দিয়েছে, থাপ্পড় মেরেছেন, বুঝিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু রক্ত দুর্নীতি করতে পারে না। তিনি বঙ্গবন্ধুর নাতনি, তিনি তাই করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন মন্ত্রিত্ব আমার প্রয়োজন নেই, আমি জনগণের জন্য কাজ করতে চাই, আমি নৈতিক, আমি স্বচ্ছ থাকতে চাই, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই ছেড়ে দিলাম। এই যে থাপ্পড়, এই থাপ্পড় খেয়ে লালবাদররা চুপসে গিয়েছে, ওদের আর কোনো সারা শব্দ পাওয়া যায় না, চুপসে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর অত ব্রিটিশ মিডিয়ার কথা কি বলবো, মিডিয়া তো বিক্রি হয়ে যায়। আজকে বাংলাদেশে যা হচ্ছে, কোনো মিডিয়া কি পাওয়া যায় একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া? আজকে আদিবাসী একটি মেয়ের উপরে যে আক্রমণ হয়েছে, যে ছিল সমন্বয়ক নাকি ওই তথাকথিত লাল বিপ্লবের নাম সময়, তার উপর আক্রমণ হয়েছে। এটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করে এই সরকারের কিছু উপদেষ্টার মদদে এইগুলা করছে। প্রত্যেকদিন, প্রতিদিন হাজার হাজার মানুষ গেছিল পেট্রোল নিয়ে আর অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়ি ফুরাই দিব। এই যে আজকে কত আগস্ট আওয়ামী লীগ পরাজিত হয়ে পলাইছে, আমি 11ই আগস্ট 10ই আগস্ট ইটনা মিটিং করছি, 11ই আগস্ট মিটামুন গিয়ে আমি মানুষকে হাত জোর করে বলছি আমি মাপ চাই, আব্দুল হামিদ আমার জীবন শেষ করছে কিন্তু আমি তাকে মাফ করে দিলাম, তার বাড়িটা পোড়ানো যাবে না। কিন্তু বাড়ি পোড়ায় বলে মানুষ উনিকে নেতাগিরি করবো। লক্ষ লক্ষ জমি উনি তামা বানায় ফেলছে এই বান্দা দিয়া। ওই যে বান দিছে 30 কিলোমিটার, শুনছেন না আপনারা? এটাতে ভাট এলাকা তামা বানাইছেন। এখন মানুষ আইবে এটি হাবেও আমার বাপ দাদার জমি, 14 পুরুষের জমি নষ্ট করে আমার পেটে যে লাথি দিয়েছো তুমি, আমার টাকা ফেলাও, সরকার তাই ক্ষতিপূরণ দাও। ওই যে যাদের সর্বনাশ করছে জমি না শুধু টাকা পয়সা অমুক তমুক, আপনি বিশ্বাস করবেন না যে ইসলাম চেম্বারে বই আলাপ হয় আমাদের কি টাকা, টাকা হলো রাষ্ট্রপতির পরিবারের ক্যাশ টাকায় তারা ইসলাম চেম্বারের চেয়ে ধনী হয়ে গেছে। তাদের কত, হ্যাঁ আব্দুল হামিদরা, তার ছেলে, তার ভাই, তার ভাতিজা, তার বোন, সব টাকা যদি মিলে ইসলাম চেম্বারের চেয়ে, দেউল ইসলামের চেম্বারে, আমি সরকারকে আহ্বান করব তাদের সম্পদের একটা তথ্য তারা নিক, দুর্নীতি দমন কমিশন। যদি মানুষ হয়ে থাকেন, আব্দুল হামিদের সম্পত্তি বেশি না, 2009 সনে কত ছিল আর 2024 সনে কত আছে, এই 13 বছরের হিসাবটা শুধু আমি চাই। কত হাজার গুণ সম্পত্তি, তার লন্ডনে কত বাড়ি আছে, সিঙ্গাপুরে কি আছে, তাদের বিভিন্ন দেশে কি আছে, দেশে কি আছে, ঢাকায় কতগুলা বাড়ি আছে, লালমাটিয়ায়, মিন্টু রোডে, ক্যান্টনমেন্টে, নিকুঞ্জতে, উত্তরাতে,
কতগুলো জায়গা আছে ওই যে শেখ হাসিনার জায়গার মতো 60 কাঠার মতো কাঠার পর কাঠা জায়গা আছে, ওটার নাম কি, যেখানে পূর্বাচলে কোথায় ঢাকার কত জায়গা আছে খালি হিসাব নেন। কিশোরগঞ্জে কত বিঘা জমির উপরে তার ছেলেদের বাড়ি, কত বিঘা, অকল্পনীয় ব্যাপার। যাদের বাড়িতে ঘুমাবার মতো একটা বাংলা ঘর ছিল না, তাদের বাড়িতে কত শত শহর। মিঠামন বাজারে 1% জায়গার দাম 1 কোটি টাকা, ওনাদের 1% জায়গাও মিঠামন বাজারে ছিল না। এখন কত জায়গা গিয়া দেখেন, তাদের কত সম্পদ। তাদের ভাই, ছোট ভাই নুরু প্রিন্সিপাল ছিল, তার অষ্টগ্রামের দক্ষিণের হাওরে কত শত বিঘা জমি, কত হাজার মন ধান পায়, একটু হিসাব নেন। ওই যে ক্যান্টনমেন্ট করছে তার নামে, সেই ক্যান্টনমেন্টে হিন্দুদের কত জমি লুট করে নিয়ে নিজেদের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে 10 টাকার জায়গা 10,000 টাকায় বিক্রি করে হিন্দুদেরকে 5 টাকা দিছে। এগুলা মিটামিন যায় না কেন? গেলেই তো সবাই জানতে পারবে। রাজনীতি তো পরে, আগে জান বাঁচাইলো, মানুষ দিবে কিনা রাজনীতি করতে। ও তো সোজা আব্দুল হামিদ দেখি খুব হাসে হাসে টেলিভিশনে, উনি খুব বাহারে, উনি ভালো মানুষ। উনি কিসের ভালো মানুষ? উনার কি স্বভাব চরিত্র? মানিকের রতন চিনে, শোরের চিনে, কচুয়ার হাসিনা চিনে, হামিদ, এই তো উনি ভালো মানুষ। একটু রসিকতা করে কথা কয়। ওই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার বউ প্রেম করতে দিল না, মানুষ হাসাহাসি করে। এই রাষ্ট্রপতি আর আবুল কালাম রাষ্ট্রপতি কি এক? এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আর প্রণব মুখার্জি কি এক? রাষ্ট্রপতির চেয়ার থেকে কোথায় নামাইছে? হাসি ফুর্তি করে সেরেগুলের মতো, পাকিস্তানের জোকারের মতো। কাজে উনি রাষ্ট্রপতি করে ফেলবে। আরে বাবা, উনি আওয়ামী লীগকে জীবিত যদি ফেলতে পারে, তাকে যে আমি সেলুট দিয়ে পড়ে থাকবো। আওয়ামী লীগকে উনি পুনর্জীবিত করে ফেলবে। আমি দুর্নীতি দমন কমিশন এবং বর্তমান সরকার, তাদেরকে আমি অনুরোধ করব, আপনার রাষ্ট্রপতির 2008 সনে কি সম্পত্তি ছিল তার পরিবারের এবং তার, এখন উনি, তার ভাইয়েরা, তার সন্তান এবং ভাতিজাদের, তার বোনের কত সম্পত্তি আছে, এটা কয় হাজার গুণ, এটার কোনো সীমা নাই। এটা একটু তদন্ত করে যদি না দেখে, তাহলে আমাদের এই যে আমাদের সমস্ত রক্ত, সবটা বৃথা যাবে বলি না, কিন্তু সবটা অপমানিত হবে। দেখা উচিত যে আব্দুল হামিদ সাহেবের যে সরল সহজ মানুষ বলা হয়, তার কত হাজার গুণ সম্পত্তি পারছে, এটা একটু দেখা উচিত। স্থানীয় যে পদ পদবিগুলো, এগুলো তো মোটামুটি তাদের দখলে ছিল। উনি রাষ্ট্রপতি, ওনার ছেলে এমপি ছিলেন, তারপরে ওনার বোন ছিলেন বোধহয় উপজেলা চেয়ারম্যান, আর উপজেলা চেয়ারম্যান, ওনার ছোট ভাই হলো মিঠামইন উপজেলার প্রেসিডেন্ট আওয়ামী লীগের, ওনার বাতিজা ইউনিয়নের চেয়ারম্যান, আরো অনেক পদ, মুক্তিযোদ্ধা ওনার বাতিজা। এরপরে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎটাকে একদম ধ্বংস করে দেওয়া ওনার আরেক ভাতিজা। এরকম বহু পদ ওনাদের দখলে। এগুলা অচিন্তনীয়। রাজ পরিবারেও এত পদ কিন্তু রাজারাও দখল করে রাখে না, বা যুবরাজরাও দখল করে রাখে না। ওনার পরিবার যা করছে, উনি তো দাবি করতেন, উনি এবং ওনার পরিবার দাবি করতেন হাওরের উন্নয়নে ওনারা অনেক কিছু করেছেন, হাওরের যোগাযোগ সহজ করেছেন, রাস্তাঘাট করেছেন। তো সেগুলো আবার কেউ কেউ বলছে এই যে হাওরের মধ্যে যে রাস্তা করছে, এটা বারবার দেশে যে বন্যা হয় এটার জন্য দায়ী করছেন। আসলে বিষয়টা কি? এটা হলো মূর্খদের এক ধরনের আত্মসুখ, মূর্খদের আত্মসুখ। উনি যখন এই রাস্তাটা করে, এই দিলে উনার একমাত্র উন্নয়নের কাজ উনি বলতে চাইতেছে। এটা খরচ হয়েছে 977 কোটি টাকা। 30 কিলোমিটার একটা বাঁধ দিছে হাওরের মধ্য দিয়ে। এই বাঁধটা যখন দেয়, তখন বাংলাদেশের পরিবেশবিদ সবাই গিয়ে ওনাকে বলছে, এমনকি জনাব আইনুন নিশাত সাহেব প্রফেসর, উনিও গিয়ে বলছে প্রধানমন্ত্রীকে যে বাঁধটা হাওর এলাকায় ইটনা মিটামনি অষ্টগ্রামে হচ্ছে, এতে পরিবেশ দূষণ হবে। তো শেখ হাসিনা তো আবার মহারানী, উনি আবার মুস্কি হাসি দিয়া বলছে, আমার মহামান্য রাষ্ট্রপতি এটা করতে চায়, ওনার শখ হয়েছে, এটা আমি কি করব। এটা হলো উনি শখ পূরণ করছে। এইটা দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াও যাওয়া যায় না, ঢাকাও আসা যায় না, কিশোরগঞ্জে যাওয়া যায় না। গরিব মানুষের চোখের পানিতে বাসা গেছে, তাদের জমিতে অ্যাকোয়ারের নামে টাকাও গেছে, কিন্তু টাকা তারা কত পাইছে সব হামিদ সাহেব তার, এবং অ্যাকোয়ারটা হয়েছে কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে না, রাষ্ট্রপতি হওয়ার আগে, অনেক আগে এটা হয়েছে। তখন তুমি এমপি বা ডেপুটি স্পিকার বা স্পিকার, এই যে অ্যাকোয়ারটা হয়েছে, এই অ্যাকোয়ারটা কত কোটি টাকা এখানে তসরুফ হয়েছে। এটা একটু বা কেউ পাইছে কিনা বা কেউ বঞ্চিত, এক নেওয়া দরকার। এই শত শত দরখাস্ত পড়তেছে, শত শত। এখন এটা হলো একটা ডাইরেক্ট ক্ষতি। ইনডাইরেক্ট ক্ষতিটা দেখেন, 11টা হাওর, হাওরটা শুরু হয়েছে ইটনা থেকে, ইটনার হাওর, দক্ষিণের হাওর, জয়সিদ্ধির উত্তর দক্ষিণের হাওর, মৃগার হাওর, কাটকালের হাওর, ঘাগরার হাওর, ঢাকির হাওর, কেওয়ারজুরের হাওর, আবদুল্লাপুর আদমপুরের হাওর, কলমার হাওর, পূর্ব অষ্টগ্রামের হাওর, কাস্তুরের হাওর, পশ্চিম অষ্টগ্রামের উত্তরের হাওর, সব আস্তে আস্তে ধুলা পড়ে 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 এটা নল খাগড়া হয়ে যাচ্ছে। এখন ওখানে ধানও আস্তে আস্তে হবে না, কিছু হয়, এখন অনেক জায়গাতে হয় না, ধুলা পড়তেছে, মাছ তো পাওয়াই যায় না এলাকাতে। এই একটা প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে নৌকাও চলে না,
এই শুকনায় হাইটেও যাওয়া যায় না, মাছ নাই, ঢেউ নাই, কিচ্ছু নাই। হাওড় এলাকার যে জীবন বৈচিত্র্য যেটা ধান মাছ যে হাওড় এলাকা, সেটা হামিদ সাহেবের এই বানটা এই এলাকাটা হাওড় ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটা খুব ভালোই চলছে। উগ্র মৌলবাদীদের হুমকির মুখে মহানগর নাট্যোৎসব স্থগিত করে দেয়া হয়েছে। এটা নিয়ে নাট্যকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এমনও হতে পারে নাট্যকর্মীরা আন্দোলনে নামতে পারেন। হুমকি দেয়া হলো মহানগর নাট্যোৎসব হবে না, হওয়া যাবে না, এইসব ধর্মবিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা যাবে না, বাংলাদেশের মাটিতে এগুলো হবে না, সেটা স্থগিত করে দেয়া হলো, স্থগিত হয়ে গেল। এবং সরকার নিশ্চুপ, সরকার দেদারসে তার সাফল্যের গল্পগাথা বলছে। এতই সাফল্য, প্রধান উপদেষ্টা আজকে ২৬ দলের সঙ্গে বৈঠক করলেন, রাজনৈতিক ঐক্যমতের বৈঠক, প্রথম বৈঠক। সেখানে তিনি এতই সাফল্যের কথা বললেন যে সাফল্য বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সেই গল্পটাই করব। ২৬ দলের সঙ্গে মিটিংয়ে কি হলো, মহানগর নাট্যোৎসব বন্ধ হয়ে গেল, ওদিকে জাতিসংঘ চাইছে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কীরকম সিচুয়েশন তৈরি হয়, মোদি ট্রাম্পের জোট হওয়ার পরে কি অবস্থা তৈরি হলো, সব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। সোনার বাংলা গঠনে আর বেশি দিন দেরি নেই। যে কাজটা এর আগে কোনো সরকার করতে পারেনি, সেই কাজটা এখন ডক্টর ইউনূস সরকার খুবই ভালোভাবে করছেন। একের পর এক মৌলবাদী থাবা বাংলাদেশের উপরে আমরা লক্ষ্য করছি, যার সর্বশেষ উদাহরণ মহানগর নাট্যোৎসব বন্ধ হয়ে গেল। প্রাণীর উৎসব মহানগর নাট্যোৎসব, সেই উৎসবটা হুমকির মুখে বন্ধ হয়ে গেল। কেন হুমকি দিতে হবে? এই হুমকি কারা দিচ্ছে? তাদেরকে সরকার সহযোগিতা করছে না এক অর্থে চুপ থেকে? যদি সহযোগিতা নাও করে, সরকারের মধ্যেই তাদের একটা গ্রুপ রয়েছে, এরকম আলোচনা তো চলেই। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলম, তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, তিনি এদের দলনেতা হিসেবে সরকারে কাজ করছেন কিনা। সরকার যখন নিশ্চুপ, তখন সহজেই বোঝা যায় যে সরকারের এতে সাঁই রয়েছে। সরকার এই যে নাট্যোৎসব বন্ধ করে কি লাভ অর্জন করবে, তাদের ভাণ্ডার কি দিয়ে, কোন স্বর্ণখণ্ড দিয়ে তাদের ভাণ্ডার পরিপূর্ণ করবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যখন সরকার উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে, আজকে ২৬ দলের সঙ্গে নির্বাচনী ঐক্য নিয়ে, মানে সংস্কার ঐক্য নিয়ে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি সেখানে যে ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি উন্নয়নের ফিরিস্তি বললেন। এর আগে শেখ হাসিনা আমলেও শেখ হাসিনার প্রত্যেকটা ভাষণে আমরা উন্নয়নের ফিরিস্তি শুনেছি শুধু। কোথাও কোনো ব্যর্থতা এরকমটা সরকার প্রধান হিসেবে তাকে বলতে শুনিনি। ডক্টর ইউনূসও সেই ধারাবাহিকতায় ঐতিহ্যগতভাবে একই রকম ভাষণ দিতে শিখেছেন, একই রকম কথা বলতে শিখেছেন। তিনি উন্নয়নের ফিরিস্তি দিলেন এবং বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন সরকার প্রধান তার উপরে নাকি এত বেশি মুগ্ধ যে তাদের কাছে নাকি কিছু চাওয়া লাগে না, না চাইতে তাদের সঙ্গে দেখা হলেই, কুশল বিনিময় করতেই তারা নাকি প্রথমেই বলে তোমার কি লাগবে বলো। তো এত দেশ তাকে বলল যে তোমার কি লাগবে বলো। তো এত দেশের কোনো দেশ থেকেই এখন পর্যন্ত কিছুই অর্জন হলো না কেন, সেই প্রশ্নটা কিন্তু অনেকে তুলছেন। অর্জনের খাতা কেন শূন্য, যখন দেশগুলো তার প্রশংসা করছে, তার নেতৃত্বের নাকি প্রশংসা করছে, বিপ্লবের প্রশংসা করছে, শেখ হাসিনা সরকারের সমালোচনা করছে, এই শেখ হাসিনা সরকারের চলে যাওয়াটাকে স্বাগতমও জানাচ্ছে, এরকম ফিরিস্তি ডক্টর ইউনূস যখন দিলেন, তখন শেখ হাসিনা সরকারের পতন তার যদি প্রশংসা করে, সেটা নিয়ে সমালোচনার হয়তো কিছু নেই। কিন্তু তাকে প্রশংসা করছেন কোন কারণে, যেখানে বাংলাদেশের সমস্ত গবেষণায় সমস্ত আলোচকরা বলছেন
সবখানে আলোচিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে ডক্টর ইউনূস সরকার প্রতিটা খাতে ব্যর্থ হচ্ছেন, ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তখন তিনি উন্নয়নের ফিরিস্তি গেলেন, বিশ্ববাসী নাকি তাকে প্রশংসা করছে। তার মানে হচ্ছে যে দেশের প্রশংসা না পেলেও তিনি বিশ্ববাসীর প্রশংসা করছেন। কিন্তু ওপেন ফিল্ডে আমরা কি দেখছি? ওপেন ফিল্ডে আমরা দেখছি যে তারা যখন গত আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার প্ল্যানিং করছে, তখন জাতিসংঘ থেকে কড়া আলটিমেটাম আসছে। জাতিসংঘ থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচন সব দলকে নিয়ে করতে হবে। এর আগের বার্তা ছিল জাতিসংঘের, সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। অর্থাৎ সরকারের যে পরিকল্পনা, সরকারের ছাত্র উপদেষ্টাদের বিভিন্ন যে ভাষ্য, সমন্বয়করাও তো সরকারের একটা অংশ, কারণ অংশ হিসেবেই তো তারা রাজনৈতিক দল গঠন করছে সরকারের প্রত্যক্ষ মদদে। এই প্রসঙ্গে আবার অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই প্রসঙ্গেই বলে নিই, সরকারের একজন ছাত্র উপদেষ্টা, তিনি ছাত্রদের নতুন দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন, নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা। তিনি এবার সেটা সগর্বে একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেনও যে তিনি সময় পাচ্ছেন না, সরকারে থাকার কারণে তিনি সময় পাচ্ছেন না। এই কারণে সমন্বয়করাই সব কিছু গুছিয়ে এনেছে, সারা দেশে তারা নানাভাবে দলটাকে গুছিয়ে এনেছে। এখন আমি নেতৃত্বে যাওয়ার আগে নিশ্চয়ই আমি পদত্যাগ করব। অর্থাৎ তিনি সরকারে থেকে সব কাজ করে ফেললেন, করে যখন আনুষ্ঠানিক দলের আত্মপ্রকাশ, ঠিক আত্মপ্রকাশের আগের দিন হয়তো পদত্যাগ করবেন। শোনা যাচ্ছে যে 23শে ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করতে পারেন, সেটা 25শে ফেব্রুয়ারিও হতে পারে। 23শে ফেব্রুয়ারি দিনটাই শোনা যাচ্ছে, সেদিন তিনি পদত্যাগ করতে পারেন এবং 25 ফেব্রুয়ারির মধ্যে দলের আত্মপ্রকাশ হতে পারে, এমনটা শোনা যাচ্ছে। এরই মাঝে একটা সংবাদ সম্মেলনও তারা করেছে। দলের বেশ কয়েকটি নাম, দলের স্লোগান কি হবে, দলের সংবিধান কি হবে, এরকম যাচাই করেছে। যাচাইগুলো আবার সেগুলো নিয়ে 8টি নাম, 8টি স্লোগান, 3টি নাম এরকম শোনা যাচ্ছে, অথবা তিনটি স্লোগান 8টি নাম, এইগুলো নিয়ে গবেষণা হচ্ছে তাদের মাঝে। কিন্তু নাহিদ ইসলাম স্পষ্টভাবে সব কিছু স্বীকার করলেন যে তিনি যাচ্ছেন, তিনি পদত্যাগ করবেন, সব কিছু করলেন। তিনি সরকারি থেকে দলটাকে গঠনে সর্বোচ্চ সহযোগিতা করলেন, যা যা দরকার সব কিছু দিলেন। কিন্তু যখন কিংস পার্টি বলা হচ্ছে তখনই তাদের আপত্তি, এটা নাকি কিংস পার্টি না। তাহলে সরকারের সমর্থনে, সরকারের প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ সহায়তায় যে দল তৈরি হচ্ছে তাকে কিংস পার্টি না বলে কোন পার্টি বলা যাবে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। অন্যদিকে অন্য দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ, তারা কিন্তু সরকারে থাকছেন। তারা সরকারি থেকে আরও দীর্ঘ সময় ধরে এই দলটাকে সহযোগিতা করে, দলের যা যা প্রয়োজন সব কিছু দিয়ে তারা শেষ মুহূর্তে নির্বাচনের আগে হয়তো পদত্যাগ করে নির্বাচন করবেন। চলমান একটা সরকারের মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, তিনি স্বীকার করছেন যে নতুন একটা দল তৈরি হচ্ছে, তারা অনেক দিন থেকেই কাজ করছে, আমি সরকারে আছি এই কারণে আমি সময় দিতে পারছি না এবং ওই দলে আমি যোগ দেব। এটা একটা নতুন রাজনৈতিক দলে চলমান একজন মন্ত্রী যোগ দেবেন সেটা ঘোষণা দিচ্ছেন, অথচ তিনি পদত্যাগ করছেন না। কি বড় সার্কাস আমরা দেখছি। এই সার্কাসের মাঝেই ডক্টর ইউনূসের উন্নয়নের ফিরিস্তিও কিন্তু একটা সার্কাস। যখন আমরা আমেরিকাকে স্পষ্ট দেখছি যে বাংলাদেশ সরকারের বিপক্ষে তাদের অবস্থান, জাতিসংঘর অবস্থানও অর্ধেক বিপক্ষে অর্ধেক পক্ষে, জাতিসংঘ পুরোপুরি সরকারের পক্ষে নেই, এরকম অবস্থা। আবার জাতিসংঘের পক্ষেও আমেরিকা নেই। জাতিসংঘের যে রিপোর্ট, শেখ হাসিনার সরকারের সম্পর্কে যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্ট সম্পর্কেও আমেরিকাতে কথা চলছে, এটা বাইডেন প্রশাসনের চাপিয়ে দেয়া রিপোর্ট। এরকম নানা রকম কথা চলছে। এরই মাঝে ডক্টর ইউনূসের এই যে উন্নয়নের ফিরিস্তি, এই উন্নয়নের ফিরিস্তির মধ্যে থেকে আমার মনে হয় যে এক ধরনের
এক ধরনের গ্যাপ পাওয়া যায়। তিনি যে বলছেন বিশ্বের সবাই তাকে সাদরে গ্রহণ করেছেন, বিশ্বের সবাই বলতে কারা সাদরে তাকে গ্রহণ করেছেন? জাতিসংঘ যেখানে তার পক্ষে পুরোপুরি নেই, ইইউ রাষ্ট্রগুলো তার পক্ষে নেই, আমেরিকা তো সরাসরি তার বিপক্ষে রয়েছে, ভারত তার সরাসরি বিপক্ষে, রাশিয়া তার সরাসরি বিপক্ষে, তাহলে কি তার পক্ষে একমাত্র মানে দুইটি দেশ পাকিস্তান আর চীন? পাকিস্তানকে পক্ষে রেখে ডক্টর ইউনূস সরকারের কী ফায়দা হবে সেটা এরই মাঝে আমরা বুঝে গেছি, এবং পাকিস্তান পন্থা যে ইউনূস সরকারকে বিপদে ফেলবে সেটাও নানাভাবে আলোচিত হচ্ছে চতুর্দিকে। চীনের উপরে যদি বেশি নির্ভরশীলতা আসে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত আরও বেশি ক্ষেপে যাবে, ক্ষেপে গেলে সরকারের অবস্থা আরও বেশি নড়বড়ে হয়ে যাবে। এরই মাঝে আমরা ২৬ দলের সঙ্গে তার বৈঠক দেখলাম। বৈঠক শেষে বিভিন্ন দল বিভিন্ন কথা বলল, কিন্তু বিএনপির তরফ থেকে স্পষ্ট বার্তা আসলো, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়া হবে না। অর্থাৎ সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলে দিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা, যে আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং সেই সিদ্ধান্তের সমর্থক হচ্ছে জামাতের সমর্থনে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি সরাসরি এর বিপক্ষে, এটা হওয়া যাবে না। ওদিকে নুরুল হক নূরের দলের মহাসচিব তিনি বলেছেন যে ঢালাওভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের, সাধারণ নেতাকর্মীদের গ্রেপ্তার করা যাবে না, তাতে দেশে বিশৃঙ্খলতা তৈরি হবে। এরকম অবস্থায় ডক্টর ইউনূস সরকার কোন পথে যাবে? স্থানীয় সরকার নির্বাচন আগে করবে, যখন জাতিসংঘ বলছে যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে, ঠিক সেই সময় জাতীয় সংসদ নির্বাচন আগে না করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে সরকার কেন যেতে চাইছে? সেই ক্ষেত্রে কি জামাত এবং ছাত্রদের যে দল তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তারা স্থানীয় সরকার নির্বাচনে যেতে চাইছে, যে ছাত্ররা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তাদের শক্ত ভিত্তি তৈরি করে ফেলবে? শক্ত ভিত্তি তৈরি করার ফলে চেয়ারম্যান মেম্বার যাদেরকে তৈরি করা হবে তারাই জাতীয় নির্বাচনে ছাত্রদের পক্ষে কাজ করবেন, এরকম কি মিশন? এই মিশনে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে? এই প্রশ্নগুলো উঠাচ্ছেন অনেকেই বিভিন্নভাবে, টকশোয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তারা তুলে ধরছেন প্রশ্নগুলোর উত্তর সরকারের তরফ থেকে আসবে না, এটাই স্বাভাবিক। এবং এটাও সত্যি যে ডক্টর ইউনূস সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করতে পারবে না, যেহেতু বিএনপি এর পক্ষে নেই। বিএনপির বিপক্ষে গিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ডক্টর ইউনূস সরকার সারা দেশের হয়তো 10% মানুষের সমর্থন পাবে, এর বেশি মানুষের সমর্থন পাবে না। 90% মানুষকে আওয়ামী লীগ এবং বিএনপি এবং সমমনা সাধারণ শিক্ষিত বুদ্ধিজীবী এই শ্রেণীকে যদি একসাথে ধরা হয় তাহলে 90% তো অন্তত হবেই। এই 90% জনগণের বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস সরকার কোনো সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, এটা আসলে অলীক স্বপ্ন। যতই ডক্টর ইউনূস বলেন যে বিশ্বের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নেতার সমর্থন রয়েছে তার উপরে, এখন পর্যন্ত আমরা কোনো দৃষ্টান্ত দেখলাম না কোনো দেশ বাংলাদেশকে কোনো ধরনের কোনো সহযোগিতা করেছেন। যদিও ডক্টর ইউনূস বলছেন যে আমি চাইবার আগেই তারা বলে তোমার কি লাগবে বলো। তো তোমার কি লাগবে বলো, গত 6 মাসে আমরা তো কিছুই দেখলাম না, কিছুই পেলাম না। তাহলে কি এটা শুভঙ্করের ফাঁকি? শুভঙ্করের ফাঁকি দিয়েই কি সরকার সামনে এগোতে চাইছে? এই যে সরকার নতুন রাজনৈতিক দল গঠনে সহযোগিতা করছে, এই দলকে সহযোগিতা করার মাত্রা যদি আরও বাড়ে, সামনে 2 জন উপদেষ্টা থেকে যাচ্ছেন, একজন দায়িত্ব নিচ্ছেন, তাদের মধ্যে লিয়াজও যদি দৃশ্যমান হয়ে যায়, তখন কি বিএনপি এটা মেনে নেবে? এমনিতেই শোনা যাচ্ছে যে বিএনপি রোজার ঈদের পরে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনে নামবে, এটা বিএনপির ভেতরের নীতিগত সিদ্ধান্ত, কানাঘষা হচ্ছে, এরকম সিদ্ধান্ত নাকি বিএনপি নিয়েছে। যদি সেটাই হয় সরকার বড় ধরনের মুসিবতে পড়বে, এবং দেশে যেভাবে উগ্রপন্থী মাথাচাড়া দিয়ে উঠেছে, বইমেলায় আক্রমণের পরে এবার মহানগর নাট্য উৎসব বন্ধ হয়ে গেল,
এর পরে ডক্টর ইউনূস সরকার আন্তর্জাতিক চাপ সামলাতেই হিমশিম খাবে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে এই সরকার কোন পথে যাচ্ছে? কোন ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং এটাও কিন্তু ক্লিয়ার বুঝতে পারছেন যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু গ্রেপ্তার হয়নি, বা তার নামে একটা মামলা হওয়ার কথা ছিল এমন কিছু গুঞ্জন শোনা গেছিল, তবে সেটা অফিসিয়ালভাবে এখনও ক্লিয়ার হয়নি। যদিও সে বর্তমান গ্রেপ্তার হয়নি, এটা একটা ফেক এবং গুজব ছিল। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সঠিক তথ্য জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখেছেন যা কিছু শুনেছেন এ পর্যন্ত সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছে। ধন্যবাদ।